This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলে বসেও বেপরোয়া সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। জেল থেকেই সন্দেশখালীর বাসিন্দা রবিন মণ্ডলকে হুমকি ফোন। রবিন মণ্ডলের দাবি 15ই মার্চ ঘনিষ্ঠ মফিজুল মোল্লার মোবাইলে ফোন করে শেখ শাহজাহান। মফিজুল তাকে ফোন ধরিয়ে দেন। এরপরই ফোনের ওপার থেকে শেখ শাহজাহান বলে, খুব বার বেড়েছিস, আমার নামে অনেক কমপ্লেন করেছিস, তুই কি ভেবেছিস আমি কয়েকদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাব? তোদের বাড়ি ঘর লুট করব, বোমা ফেলবো। মফিজুল মোল্লার মাধ্যমে ফোন করে শেখ শাহজাহান এমনই হুমকি দেয় বলে অভিযোগ সন্দেশখালীর বাসিন্দা রবিন মণ্ডলের। বিডিও নাজার থানা এবং ইডির কাছে অভিযোগ দায়ের। অভিযোগকারী হচ্ছে রবিন মণ্ডল। ঠিক কি জানিয়েছেন আমাদের শুনুন একবার। মফিজুল মোল্লার ফোন থেকে শেখ শাহজাহান ফোন করে, ঠিক আছে? মফিজুল মোল্লার ফোনে শেখ শাহজাহান ফোন করে এবারে মফিজুল ফোনটা আমাকে ধরিয়ে দেয়, বলে এনে কথা বলে। আমি কে বলছে? বলে কে কথা বলবে? বলে ভাই বলতে। আমি ভাই বলতে কে? শেখ শাহজাহান। বলছে হ্যাঁ। হ্যাঁ বলেন, আমি রবিন বলছি। তো বলছে বলে তোদের খুব বার উঠেছে না? আমি লিখেছেন কি হয়েছে? বলছে বলে তোরা মার্কেটের বিরুদ্ধে অনেক কমপ্লেন করছিস, আমার নামে অনেক কমপ্লেন করেছিস, তারপর উল্টোপাল্টা কথাবার্তা বলছিস, তোদের ব্যবস্থা করবো, কদিনের মধ্যে আমি যাচ্ছি, গিয়ে তোদের ব্যবস্থা করবো। আমি তুই কি ভাবছিস যে আমি কি ছাড়া পাবো না নাকি? আমি কয়েকদিনের মধ্যেই ছাড়া পাবো। যাক, তারপর গিয়ে তোদের বাড়ি ঘর লুট করবো, তোদের বাড়িতে বম ফেলবো, আর আমার মতো হাজার হাজার শেখ শাহজাহান তোদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তোদের ব্যবস্থা করবে, ঠিক আছে? তোদের ব্যবস্থা করবে, তোরা বাড়িঘরদের কীভাবে থাকিস দেখবো, থাকতে পারিস কিনা, তোর বাড়িঘর সব লুট করে নেবো। হ্যাঁ ঠিক আছে, তোমার পারলে তোমার ক্ষমতা আছে, তুমি পারবে, আমাদের কিছু কিছু করার নেই, আমাদের ক্ষমতা নেই, আমরা পারবো না। এই ভেবে এই যখন বলা শুরু করলো তখন আমি চুপচাপ হয়ে গেলাম। মিথ্যে অভিযোগ, কোনো প্রমাণ দিতে পারবে? অভিযোগ উড়িয়ে দাবি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত মফিজুল মোল্লার। আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনার ফোন থেকে শেখ শাহজাহান গত 15ই মার্চ ফোন করে দুপুর 2:30 নাগাদ রবিন মণ্ডল এবং তার পরিবারের সদস্যদের হুমকি দিয়েছেন। একটা কথাই শুধু বলছি যে যদি ভালো করে একটা জিনিস বুঝবেন, এই মিথ্যা অপবাদ দিলে এগুলো তো খুব খারাপ লাগে। এগুলো মিথ্যা অপবাদ কেন দিচ্ছে? আজকে ওর সঙ্গে মানে টোটাল ফোনে কোনো কথাই হয়নি, আর ও কেন এই জিনিসগুলো বলছে? আমার সঙ্গে শেখ শাহজাহানের কথা হতে যাবে কেন? তার প্রুফ আছে? ওর কাছে কোনো প্রুফ আছে দিতে পারবে? প্রুফ আছে, ও দিলে ও যদি প্রুফ দিতে পারে আমি মাথা পেতে যা সাজা দেবেন মাথা পেতে নেবো। ফালতু অপবাদ দিলে এগুলো খুব খারাপ লাগে। আমার তো দুটো ফোন নাম্বার আমার তো সবসময় খোলা আছে। কল লিস্ট নিশ্চয়ই দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রশাসনের কাছে কমপ্লেন দিলে সেখানে কল লিস্ট দেখলে বুঝতে পারবে। তো এ তো প্রুফ হবে। মানে আমি জানি যে ও মৌখিক ছিল, কিন্তু ওকে আজ 2-3 দিন আগে মানে শেখ শাহজাহানের ওয়াইফ ওকে ছেড়ে দিয়েছে। ও চুরি করেছে নাকি আড়তে, কিছু টাকার হিসাব দিতে পারিনি, তাই ওকে ছেড়ে দিয়েছে। সেইটাই হচ্ছে ওর ক্ষোভ। দেখুন, মফিজুলের বক্তব্য আপনাদেরকে শোনালাম। মানে যার বিরুদ্ধে মূলত অভিযোগ তিনি কিন্তু গোটা বিষয়টা অস্বীকার করেছেন। আর তিনি আসলে শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং সে কারণেই বলা হচ্ছে যে জেলে বসেও নাকি বেপরোয়া সন্দেশখালীর বেতাজ বাদশাহ, জেল থেকেই সন্দেশখালীর বাসিন্দা রবিন মণ্ডলকে হুমকি ফোন দিচ্ছেন তিনি। এবং এই রবিন মণ্ডলকে কার মাধ্যমে হুমকি ফোন দিচ্ছেন? মফিজুলের মাধ্যমে। দুপক্ষের বক্তব্যই আপনাদের শোনালাম, অর্থাৎ রবিন মণ্ডল যাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে তার বক্তব্যও শুনিয়েছি, এবং যার মাধ্যমে মফিজুল তার বক্তব্যও শুনিয়েছি। শাহজাহানকে জেলে ফোন দেওয়া হচ্ছে। আগেই বলেছিলাম অন্য রাজ্যে না সরালে এটা বন্ধ হবে না, এটা দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি অনেকবারই বলেছি শাহজাহান সব রকমের মাংস খাচ্ছে জেলে বসে। শাহজাহান জেলে বসে সব করছে।
তাকে মোবাইল ফোন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে শাহজাহান, পার্থ, অনুব্রত তিহারে ছিল, কষ্টটা বুঝেছেন। বাকি সুদীপ ব্যানার্জি 4 মাস ভুবনেশ্বরে ছিল, বুঝেছেন যন্ত্রণাটা কি। বাকি সব মামলা অন্য রাজ্যে সরানো হচ্ছে, অন্য রাজ্যে না সরালে হবে না। ইডি সিবিআই তদন্ত করছে, প্রকৃত ঘটনা জানি না দাবি সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর। আমিও শুনেছি কিন্তু সত্য মিথ্যা জানি না। গত লোকসভা ভোটের পর থেকে আমাদের দায়িত্ব আছে সন্দেশখালী শান্তি প্রতিষ্ঠা করার, এবং আমরা চেষ্টা করেও গেছি। কিন্তু রিসেন্টলি আপনাদের মারফত শুনতে পারলাম যে এই ঘটনা যদি ইডি সিবিআই তাদের তদন্তের বিষয় এবং হাইকোর্টের নির্দেশে সেটা তদন্ত চলছে। আশা করি ইডি সিবিআই টোটালটা বলতে পারবে। ফুরফুরা শরীফের ভর কেন্দ্র কি বদলেই গেল? পীরজাদা তোহা সিদ্দিকীর দাপট কি এবার শেষ? একদা তৃণমূল বিরোধী বলে পরিচিত কাশেম সিদ্দিকী কি ফুরফুরায় তৃণমূলের নতুন তাস? মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরীফে যাওয়ার দিন থেকেই জল্পনার স্রোত। আর ফুরফুরা থেকে পাক সার্কাস মুখ্যমন্ত্রীর পাশে কাশেমের উপস্থিতি তাৎপর্যপূর্ণভাবে নজর কাড়ছে। পরস্পরের দিকে তীর ছুঁড়ে আরও জল্পনা জুগিয়েছেন তোহা কাশেম। ছবি কথা বলে। ফুরফুরা শরীফের সোমসন্ধ্যার এই ছবিটাও অনেক কথা বলে দিয়েছে। অন্তত দুটো কথা বলার জন্য, দুটো কথা দাদা, দুটো কথা বলেন আপনি। না, আমি আপনাদের কাছে এসেছি। কথা বলার সুযোগ না পেয়ে মঞ্চ ছেড়ে চলে যান পীরজাদা তোহা সিদ্দিকী। আর যিনি তোহার হাত থেকে মাইক সরিয়ে নিতে গেছিলেন তিনি কাসেম সিদ্দিকী। তিনি গোটা সন্ধ্যা মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন। ফুরফুরায় সরকারি ইফতার সঞ্চালনার দায়িত্বে। মঙ্গলবার পাক সার্কাসের ইফতারেও মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন কাসেম সিদ্দিকী। সঙ্গে সঙ্গে জোর জল্পনা বঙ্গ রাজনীতির ময়দানে। বিতর্কিত তোহাকে কোণঠাসা করতে কাসেমকে কি ঘুঁটে বানালো তৃণমূল? তোহা দৃশ্যতেই বিরক্ত, সরাসরি চক্রান্তের অভিযোগ। আমি বুঝতে পারছি বড় চক্রান্ত চলছে রাজনীতির নেতাদের। এই ফুরফুরা শরীফকে নিয়ে একটা মানে বড় মা মতুয়াদের মতো করার। ও হতে দেবো না, ও হতে দেবো না। কাসেমের নাম করে নিশানা তোহার। যে মানুষটা বলেছিল কাসেম সিদ্দিকী ওই নবান্ন যত আছে সব চোর 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 হাঁপিয়ে যাচ্ছে, আজকে সে চোরগুলো তার কাছে ভালো হয়ে গেল। কে এই কাসেম? ফুরফুরা শরীফের এই পীরজাদা বাম ঘনিষ্ঠ এবং তৃণমূল বিরোধী বলেই পরিচিত ছিলেন। ওই এলাকার সব থেকে বড় যে প্রধান আছে সে আমার আনিস ভাইকে মেরেছে। যে টিএমসির প্রধান সে ওকে মেরেছে। এই আন্দোলন কিন্তু আমাদের শেষ হবে না। আমরা এসপি অফিস ঘেরাও করব আগামী দিন ইনশাল্লাহ। আমরা নবান্ন ঘেরাও করবো ইনশাল্লাহ। বস্তুত কাশেম বাহিনীর বিক্ষোভের মুখে পড়েই আনিসের বাড়ির আগে থেকেই ফিরে আসতে হয় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। এই ছবি 2022 সালের। 2025-এর মার্চে সেই ফিরহাদের সঙ্গে ইফতারের মঞ্চে কাশেম সিদ্দিকী। পীর সাহেবের ঘরে জন্ম নিয়েছে। হ্যাঁ, সে জন্ম নেওয়ার পরে যে ববি হাকিমকে কাপের 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 করতো, সেই ববি হাকিমের পায়ের তলায় এসে যে বসলো, এটাই তো আমার দেখে আমাদের ভালো লাগলো। আমার কাছে এত লোক বসে আছে, সব আমার কাছের লোক। তৃণমূল বিরোধী কিভাবে তৃণমূল ঘনিষ্ঠ হয়ে উঠল, কোন প্রয়োজনে? ইসালে সওয়াব অনুষ্ঠানের সময় কাটমানির অভিযোগ তুলে সরব হয়েছিলেন তোহা। গঙ্গাসাগরের সঙ্গে ফুরফুরার উন্নয়নের তুলনাও টেনেছিলেন। তাতে বিড়ম্বনা বাড়ে তৃণমূল সরকারের। সঙ্গে ফুরফুরার ঘরোয়া অঙ্ক। ইফতারের মঞ্চে অন্য পীরজাদারা বুঝিয়ে দিয়েছিলেন ফুরফুরা শরীফ শুধু তোহা কেন্দ্রিক নয়। আমাদেরকে আপনার সাথে যোগাযোগ করার একটা সুবন্দোবস্ত করে দেন, আমরা অত্যন্ত খুশি হব। কারণ আমরা অনেক সময় আমরা অন্ধকারে পড়ে থাকি। আমরা 32 ভাই, 32টা ভাইকে বসায় একমত হয়ে আমাদের কাজটা করার দরকার। ফুরফুরা শরীফ এমন একটা জায়গা যে জায়গায় একজন কেউ কোনো জায়গার কিছু নেই, আমরা সবাই সব জায়গায় সব দায়িত্ব নিয়ে এক একজন এক একটা দিক দেখি, কারণ এটা একটা বিশাল কর্মকাণ্ড। নাম না করে কাশেম ও তোহাকেই নিশানা করছেন। মঙ্গলবার পাক সার্কাসে ইফতার শেষে কাশেমের তীর। ফুরফুরা শরীফের কোনো সমস্যা নেই,
সমস্যা একটা ব্যক্তি ছিল যিনি বেশি চিল্লাচ্ছেন, মানে উনি সবসময় কালো চশমা পরে থাকে তো ঠিক দেখতে পাই না। যে ফুরফুরা শরীফের ড্যামেজ সে তো সবসময় চেষ্টা করবে আমি সেই জায়গায় যাই, তো সেখানে কে পাত্তা দেয়নি কে পাত্তা দিয়েছে সেটা আপনারাই জানেন, আমি কি বলবো। ছবি এবং কথাতেই স্পষ্ট ফুরফুরায় ফুরফুরে নেই তহা সিদ্দিকী। তৃণমূল কি ফুরফুরে থাকতে পারবে? নওশাদ সিদ্দিকী যখন অ্যারেস্ট হয়েছিল, যখন তৃণমূলের নিয়ে ভাঙড়ে প্রচণ্ড গণ্ডগোল, তাপ উত্তাপ রাজনৈতিক, এবং নওশাদ অ্যারেস্ট হলো, তখন আপনাদের কাছে ফুটেজ থাকবে যে কাসেম সিদ্দিকী লালবাজারের সামনে কী ধরনের কথাবার্তা বলেছিল। রাজনীতিটা তো অনেক রকম খেলা হয় না। কাসেমকে পাদপ্রদীপে এনে ভোটের অঙ্ক মেলাতে কি পারবে শাসক দল? সনৎ মাঝির রিপোর্ট, TV9 বাংলা। আজ আরও একটা খবর সকলের নজর টেনেছে। বারুইপুরের রীতিমতো সম্মুখ সমর, বিধানসভার অধিবেশনে বলতে বাধার অভিযোগ। নালিশ জানাতে স্পিকারের বিধানসভা কেন্দ্রে মিছিল শুভেন্দু অধিকারী। বারুইপুরের শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে কালো পতাকা দেখালো তৃণমূল কংগ্রেস। পাল্টা চোর স্লোগান দিল বিজেপির কর্মীরা। লাঠি নিয়ে 20 বার শুভেন্দুর গাড়িতে লাঠি নিয়ে হামলার অভিযোগও উঠল। সব হিসাব হবে, পুলিশ সুপারকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। 27শে মার্চ বারুইপুরে পুলিশ জেলার SP অফিস অভিযানের ডাক বিরোধী দলনেতার। এদিকে শুভেন্দু অধিকারীর কর্মসূচির মধ্যেই আজ বারুইপুরে 2টি পথসভার আয়োজন করে মহিলা তৃণমূলও। আর এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন শুভেন্দু অধিকারী। এক অভিনব দৃশ্যের সাক্ষী পশ্চিমবঙ্গ বিধানসভার প্রায় 50 জন বিজেপি MLA, বিরোধী দলনেতা, শতাধিক সাংবাদিক এবং কয়েক শত পুলিশ, ইনক্লুডিং আমাদের সেন্ট্রাল ফোর্স, যারা আমাদের PSO আছে, তারা তো ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারেন না, তারা আমাদের বডিকে সেভ করেন। এবং আমরা গাড়িতে ছিলাম, কার্যত 2 জায়গায় অবরোধ করেছে এবং আমাদের PSOরা তারা খানিকটা সরিয়ে দিয়ে গাড়িগুলো বের করেছে। ওদের নির্দেশই ছিল যে বারুইপুর ঢুকার মুখে যে অবরোধটা ছিল ওইখানে আটকে দেওয়া। কিন্তু আমরা প্রাণ যায়, তবুও আমাদের যে 3000 কর্মী জমায়েত হয়েছিল বারুইপুর শহরের মধ্যস্থলে, আমরা সেখানে পৌঁছাবো। আমরা একবারে অঙ্গীকারবদ্ধ ছিলাম, ডু অর ডাই। দ্বিতীয় বাধাতেও ব্যাপকভাবে গাড়িতে লাঠি দেওয়া হয়েছে। আমার গাড়িটা এই কনভয় 4 নম্বরে ছিল। আমার গাড়িটা অ্যাডিশনাল SP বারুইপুর এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন। আমি খুব স্লো ওদের মাঝখানে এসেছি। ওরা আমার বাবা তুলে মাইকে গালাগালি করেছে। 88 বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী, তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। এই বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ, এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির, নিম্ন সংস্কৃতির একটা শাহজাহানের মতো গুন্ডায় পরিণত হয়েছে, এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন, নিজের চোখে। এবং গাড়িতে, আমার গাড়িতে অ্যাডিশনাল SP চিহ্নিত করে দেওয়ার পরে 20-25 বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে। কাঁচটা ভাঙেনি, কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবেন। মাথাটা অক্ষত আছে, গাড়ির কাঁচটা তোলা ছিল বলে। MLAদেরকেও আটকে রাখা হয়েছিল, তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বারুইপুরে ঢুকতে পেরেছি। এবং আমাদের যে বড় একটা রুট ছিল, আমরা সেই রুটটাকে কাটেল করে 500 মিটার আমরা বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি। এবং রাসমেলার মাঠের সামনে, যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা, আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি। এবং
আপনারা অবাক হয়ে যাবেন, আমি আজকে তমলুকের পারমিশন সহ আমি 75 বার আমি হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছি। এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল। এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদেরকে। 1টা থেকে 3টা কোনো কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন, 3টের পরে ডিসপার্স না করে অভিষেক, তোলাবাজ অভিষেক, যার নাম 73 বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে, সেই তোলাবাজ চোর, তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন, আমাদের ট্র্যাপে ফেলেছেন। উদ্দেশ্য কি? আমাদের মেরে ফেলা। 26-এর আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া, আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে, 45 জন আহত হয়েছিল। প্রাইভেট হসপিটালে রেখে ছোট ছোট কুলতলির বাচ্চাদেরকে, মায়েদেরকে আমাদের চিকিৎসা করাতে হয়েছে। 100-র উপরে ট্রেকার, অটো, টোটো, মোটরসাইকেল ভেঙেছিল, পুড়িয়েছিল। আমার কর্মীরা বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় 21-এ মার খেয়েছে, মৃত্যুবরণ করেছে। এই সাংগঠনিক জেলায় কিষাণ মোর্চার নেতা সহ 3 জন খুন হয়েছে 21 সালে। এই জেলার মগরাহাটে বিজেপি প্রার্থী মানস সাহা কাউন্টিং হলে খুন হয়েছে। এই জেলাকে কার্যত ওরা একেবারে জামাতের হাতে তুলে দিয়েছে। এই জেলাকে আর কোনো গণতন্ত্র নেই। ডায়মন্ড হারবারের ভোট আপনারা দেখেছেন। তাই আমরা এই জেলাতে, আমি যাতে আমার কোনো কর্মী আঘাত না পায় তার জন্য আমি এখানে অবস্থান নিয়েছি। আমার প্রত্যেকটা কর্মী এই গুন্ডাদের সার্কেল থেকে বেরিয়ে গেলে আমরা প্রস্থান করব। আমি যেহেতু হাইকোর্টের অর্ডারে প্রোটেক্টে আছি, মহামান্য জাস্টিস রাজশেখর মান্থা একাধিক জাজমেন্টে আমাকে প্রোটেকশন দিয়ে গেছেন মমতার হাত থেকে বাঁচার জন্য। বাংলার মানুষ এবং গণতন্ত্রের স্বার্থে, যেহেতু আমি লিডার অব অপোজিশন, আমি আইনগতভাবে বারুইপুরের এসপি, বারুইপুরের আইসি এদের নামে সরাসরি আর ডিজিপিকে পার্টি করে আমি আমার আইনি লড়াই করব। এবং আমি মহামান্য উচ্চ আদালতে যেতে বলেছি অধ্যাপক মনোরঞ্জন জোদ্দার, এই জেলার সভাপতিকে, এবং 27 মার্চ আমরা হাইকোর্টে যাব। হাইকোর্ট যদি অনুমতি দেয়, তা হাইকোর্টের দেওয়া গাইডলাইন মেনে আমরা হাজার হাজার কর্মী সমর্থক এনে বা আমাদের দক্ষিণ 24 পরগনার 4টে সাংগঠনিক জেলা এবং দক্ষিণ কলকাতা, এই 5টা সাংগঠনিক জেলা এবং দক্ষিণ 24 পরগনায় যারা মূলবাসী, অরিজিনাল দক্ষিণ 24 পরগনার মানুষ, যারা এখানকার দলিত সমাজের মানুষ, ফিশারম্যান কমিউনিটির মানুষ, সেই মানুষদেরকেও বলবো এটা লাস্ট লড়াই আমাদের। বারুইপুরে আজ মিছিল দেখেছি আমরা বিজেপির, এবং তার সামনে একেবারে মুখোমুখি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিকে আবার তমলুকে বিজেপির মিছিল, সেই মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। মিছিলে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুক রাজবাড়ী মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত এই মিছিল। আগামীকাল দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত মিছিলের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। পরের খবর আবহাওয়ার। রাজ্য জুড়ে প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা রবিবার পর্যন্ত জারি। কমলা হলুদ সতর্কতা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। আর কি বলছে আবহাওয়া দফতর? এই মুহূর্তে কমলেশ চৌধুরী রয়েছেন আমাদের প্রতিনিধি। কমলেশ, দেখো, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং ক্রমশ এই ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল হয়ে উঠছে। আজকে কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে, তবে মূল সতর্কতা বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত এবং শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার, কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং যেহেতু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি হবে, তাই ঘন ঘন বাজ পড়তে পারে। আবহবিদরা বজ্রপাত নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে। শনিবার ইডেনে ম্যাচ রয়েছে IPL এর, সেই ম্যাচ বিঘ্ন ঘটার একটা আশঙ্কাও থেকে যাচ্ছে। মঞ্জিরা। কমলেশ, ধন্যবাদ।